দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। বগুড়া ও ফেনীতে খালেদা জিয়া তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়ার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে শুরু হবে যৌথ অভিযান, জানালো ইসি। সুষ্ঠু নির্বাচনে সহায়তা দেওয়ার আশ্বাস ৩ বাহিনী প্রধানের। নির্বাচনী সংকটের সমাধান দেখছেন সিনিয়র সাংবাদিকরা। বিএনপির কাছে চাইলেন নিরাপত্তা ও বাক স্বাধীনতা। গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেন সালাউদ্দিন। আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। দিল্লিতে বাংলাদেশ ভবনের নিরাপত্তা নিয়ে ঢাকার উদ্বেগ। প্রয়োজনে মিশন ছোট করার ইঙ্গিত উপদেষ্টার। ভারতের বক্তব্য প্রত্যাখ্যান। হিন্দু চরমপন্থী সংগঠনের ২৫ বা ৩০ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে। হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালানোর তথ্য কৌশল হতে পারে বলছে পুলিশ। এখনো নিশ্চিত নয় তাদের সবশেষ অবস্থান। যাদের যাদের নাম আসতেছে আমরা এখনো অনেকে আমাদের নজরদারিতে আছে। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত ৬ বীর সেনার জানাজা হলো ঢাকা সেনানিবাসে। নিজ নিজ জেলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় উদ্বোধন করা হলো ডিজিটাল স্মৃতিস্তম্ভ। শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের স্মরণে এবং সম্মানে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাই শহীদেরা গণতন্ত্রের প্রতীক। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের ইতিহাস জানাতে এই স্মৃতিস্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শহরের ২০টি জায়গায় আমরা এই ডিজিটাল স্তম্ভ তৈরি করেছি। এখন এই ডিজিটাল স্তম্ভটি কি? ডিজিটাল স্তম্ভটি হচ্ছে আমরা ইন্টারনেটের সুবিধাটা যাদের জন্য ব্যয়বহুল বা কষ্টকর, যাদের পেতে সমস্যা হচ্ছে ইন্টারনেট কানেকশন, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করতে চাইছি। শহীদদের স্মরণে নির্মিত এই ডিজিটাল স্মৃতিস্তম্ভ শুধু অতীতকে স্মরণ নয়, বরং ভবিষ্যতের পথ চলায় প্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লক্ষ্য উদ্দেশ্য সামনের দিনে একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। শরীফ ফারুকী, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ফেনী ১, বগুড়া ৭ আসনে খালেদা জিয়া ও বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা। আসন ৩টিতে বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা জানিয়েছেন তারা। এছাড়া সারা দেশেই দিনভর চলে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম।
আসন্ন সংসদ নির্বাচনে বগুড়া ৭ আসনে ধানের শীষের প্রার্থী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে দুপুরে জেলা নির্বাচন অফিসে যান বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়াকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ। দ্রুত তার সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা। গাবতলী শাহজাহানবাসী যারা আছে এরা অধীর আগ্রহে আছে, সাধারণ জনগণ যারা তারা অধীর আগ্রহে আছে কবে এই 12ই ফেব্রুয়ারি আসবে, কবে ম্যাডামের জন্য তারা ভোট দিবে। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা দেশমাতা বেগম খালেদা জিয়া যেন বগুড়া 7 এলাকা থেকে নির্বাচন করে নির্বাচিত হয়ে দেশ এবং জাতির সেবা করতে পারে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া 6 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপি সভাপতি সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, তারেক রহমান আসনটিতে প্রার্থী হয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত। রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজয়ী হবেন বলে আশাবাদ জানান তারা। আমাদের সেই মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। একটি দুষ্ট চক্র এ যাবৎ পর্যন্ত বলে আলো জনাব তারেক রহমান আসবে না, ভোটার হয়নি, এটা হয়নি, ওটা হয়নি। আজকে তারেক রহমান 25 তারিখে বীরের বেশে ঠিকই আসবে। 4.5 লাখের মতো ভোটার তারা সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের বগুড়ার প্রিয় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন। ফেনী 1 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে আমরা আশা করি যে নির্বাচনের পথে আমরা এবং বাংলাদেশ আরেক ধাপে এগিয়ে যাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরেক ধাপে এগিয়ে যাবে, আমরা এই প্রত্যয় ব্যক্ত করছি। রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতাকর্মীরা। এছাড়া অন্যান্য জেলাতেও দিনভর চলে মনোনয়নপত্র নেয়ার কার্যক্রম। বিভিন্ন দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী আগামী 29 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ, পরদিন থেকে শুরু হবে প্রচার প্রচারণা। আগামী 12 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। জাহিদ হাসান, যমুনা নিউজ। নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করে এমন সব ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন ইসি কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে মাঠ পর্যায়ে যৌথ অভিযান শুরু হবে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে আলাদা প্রটোকল প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বেলা 12টার খানিক আগে নির্বাচন কমিশনে পৌঁছান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। শুরু হয় বৈঠক, যাতে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুর 2:30টার দিকে আবারও সভা। এ দফায় উপস্থিত ছিলেন পুলিশ, বিজিবি ও আনসার সহ প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আলোচনা হয় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়ে। শেষ বিকেলে ইসির পক্ষ থেকে ব্রিফ করা হয়। বলা হয়, ওসমান হাদির মৃত্যুতে নির্বাচনী পরিবেশ খানিক বিঘ্নিত হয়েছে, তবে পরিস্থিতির উন্নয়নে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী যে তফসিল আছে সেই অনুযায়ী সকল কাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। তবে আপনাদেরকে এটা বলি যে চোরাগুপ্তা হামলা হচ্ছে, যারা হেরে যায় তাদের একটা কৌশল। নির্বাচন কমিশনার বলেন, ভোট সুষ্ঠু করতে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দিয়েছেন 3 বাহিনী প্রধান। শুধু লাস্টের 5 দিনের জন্য না, তারও আগে 1 লক্ষ ট্রুপস মাঠে ডেপ্লয়েড হয়ে যাবে। সমন্বিতভাবে তারা কাজ করছেন এবং যেখানে যেখানে তাদের ডেপ্লয়মেন্ট আছে পুরো দেশে কোনোখান থেকে একজনও কমানো হয় নাই। ভোটের মাঠে কোনো প্রার্থী চাইলে তার নিরাপত্তা দিতে কমিশন প্রস্তুত রয়েছে বলেও জানান কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। তাদের বাহিনী সমূহ পুরোপুরিভাবে প্রস্তুত আছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির কাছে গঠনমূলক সমালোচনা
প্রশ্ন করার স্বাধীনতা আর নিরাপত্তা চাইলেন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা। জবাবে নেতারা জানালেন যে কোনো সমালোচনা গ্রহণে প্রস্তুত তারা, তবে হঠকারিতা নয়। অনুষ্ঠানে দুটি গণমাধ্যমে নাশকতার ঘটনায় রাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। বলেন, সরকারের দুর্বলতায় প্রশ্রয় পেয়েছে মবতন্ত্র। দেশের সংকট নিরসনে নির্বাচনী সমাধান বলে মত দেন গণমাধ্যম সম্পাদকরা। দেশে প্রায় সব স্বনামধন্য পত্রিকার সম্পাদক, প্রকাশক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা প্রধানদের একসঙ্গে করার এমন আয়োজন বিরল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এই মতবিনিময়ের আয়োজন করা হলেও উঠে আসে গণমাধ্যমের সংকট, গণতন্ত্রের চ্যালেঞ্জ তথা বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা। গণমাধ্যমের উপরে আক্রমণ না, বাংলাদেশের উপরে আক্রমণ। গণমাধ্যমের শীর্ষ কর্তারা মন খুলে প্রকাশ করেছেন তাদের হতাশা, বাস্তবতা এবং আগামীর বাংলাদেশের স্বপ্ন। সবচেয়ে বেশি কথা হয় নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। আপনারা যদি এটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো, আর না হলে আবারও হয়তোবা আমরা আপনাদের সমালোচনা করব। আমরা কি অল্প কিছু মব সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে যাব গোটা দেশ? আমরা প্রশ্ন করতে চাই ক্ষমতাকে। আমরা বরাবর যা করে গেছি, যতটুকু সামর্থ্য ছিল গত 15 বছরেও চেষ্টা করেছি। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। আলোচনায় 17 বছরে আওয়ামী লীগের শাসন আমলের সঙ্গে তুলনা আসে বিএনপি সরকারের সময়কাল। সাংবাদিকরা বলেন, বৃহৎ দল হিসেবে ভোটে বিএনপি জয়ের সম্ভাবনা প্রবল, তাই তাদের কাছেই বেশি প্রত্যাশা। সংবাদ বিপক্ষে গেলেও ধৈর্য নিয়ে জটিল বিষয় সুরাহের মানসিকতা আশা করেন তারা। আমি যদি পার্থক্য করি যে সরকারের মধ্যে বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তিদায়ক ছিল। আমরা আরও অধিকতর সহ্য শক্তি, আরও অধিকতরভাবে সমালোচনা সহ্য করা, গ্রহণ করা, মেনে নেওয়া মানে শোনা। কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন, এবং সেখানে আমি বলবো যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম, ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স। এইটার একটু রেসপন্সিবিলিটিও আপনাদেরকে নিতে হবে, যাতে এটা হঠকারিতার দিক থেকে মানে দেখা হয় অনেক সময় আর কি। অনুষ্ঠানে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। অধিকাংশ গণমাধ্যম ব্যক্তিত্বই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানান। আপনি যে কিছু মতামত দিতে পারেন, কিন্তু ফ্যাক্টস যখন দিবেন তখন একটা অ্যাবসলিউট কারেক্ট হতে হবে। প্রত্যেকটা সাংবাদিকদের সেটা মনে রাখতে হবে। সাংবাদিকদের দায়িত্ব কিন্তু প্রশংসা এবং সমালোচনা দুটো করাই উচিত। অনেক সংকট আছে, সব সংকট মোকাবেলার জন্য একজন নেতার দরকার। এই ক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছেন ভিন্ন মতে থাকলেও তারেক রহমানের সঠিক শক্তিশালী অবস্থানের পক্ষে সকলেরই সমর্থন পাবেন। সহিংসতা এখন মানে সমস্ত কিছুকে অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে। সেখানে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা সেগুলি ধূলিসাৎ হবে। রাজনীতিতে একটি পরিবর্তনের সূচনা হয়েছে। আমরা লক্ষ্য করছি অন্তত কিছু দলের কিছু রাজনীতিবিদ, যার মধ্যে তারেক রহমানও আছেন, তিনি সবসময় বাংলাদেশ কি করে ভালো হতে পারে সেই কথাগুলি বলেছেন। আপনারা যদি নির্বাচিত হন, ক্ষমতা দায়িত্ব গ্রহণ করেন, তাহলে এভরি 6 মান্থস আপনারা যদি আমাদেরকে এইভাবে আবার আহ্বান করেন, তাহলে কিন্তু আমরা গঠনমূলক আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারবো। সিনিয়র সাংবাদিকরা দেশের চলমান সংকট নিরসনে সুষ্ঠু নির্বাচনের উপর জোর দেন। পাশাপাশি সরকারে গিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে বিএনপির প্রতি আহ্বান জানান। বিবেচনা করে এখন আমরা আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দিল্লিতে বাংলাদেশ ভবনে হামলা নিয়ে ভারতের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কূটনৈতিক পাড়ার ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে আসলো তা নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশের।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের একজন নাগরিককে হত্যার ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে, সেটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখানোর যে চেষ্টা করছে ভারত, তা দুঃখজনক। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রয়োজনে মিশন ছোট করার ভাবনাও জানিয়েছেন উপদেষ্টা। শনিবার রাতের ঘটনা। 3টি গাড়িতে করে রাত 8টা থেকে 8:45টার মধ্যে দিল্লির বাংলাদেশ ভবনের সামনে আসে কিছু মানুষ। গেটে দাঁড়িয়ে চিৎকার ও হাইকমিশনারকে ধরার মতো কথাবার্তা বলে তারা। উগ্র ভারতীয় একটি গোষ্ঠী বাংলাদেশি হাইকমিশনারকে হত্যার মৌখিক হুমকি দেওয়ার অভিযোগ আসে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিশনে হামলা হয়নি, ময়মনসিংহের দীপু হত্যার প্রতিবাদ ছিল সেটা। দিল্লির এই অবস্থান কিভাবে দেখছে ঢাকা জানতে চাওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। আমাদের মিশন, বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে। চাণক্যপুরীর মতো স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় এমন ঘটনায় বাংলাদেশ মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট ঢাকা। এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসে দুটো স্লোগান দিয়েছে তা না, এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, 2জন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফ আপ করাটা সত্যিকারই ওই দেশের দায়িত্ব। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। গত শুক্রবার রাতে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যার পর তার মরদেহে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার বিচার সরকার করছে বলে জানান উপদেষ্টা। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে। ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাকে কেন্দ্র করে শুক্রবার চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসার সামনে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। আমরা কি করবো এটা না হয় ছেড়ে দিন, আমরা তো ব্যবস্থা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরও আগে গেল বছর ডিসেম্বরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের ভেতরে ঢুকে হামলা করেছিল ভারতীয় দুর্বৃত্তরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। উসমান হাদির হত্যাকারীরা দেশেই আছেন নাকি ভারতে পালিয়ে গেছেন তা 9 দিনেও নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। নিশ্চিত হতে পারেনি হত্যার মোটিভও। পুলিশ বলছে ভারতে পালিয়ে যাওয়ার তথ্য তাদের কাছে নেই। হত্যাকারীদের অবস্থান নিশ্চিতে এবং গ্রেফতারে বাহিনীগুলো সর্বাত্মক চেষ্টা করছে। ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে নজরদারিতে আছে অনেকেই। সারা দেশের মানুষের দোয়া আর চিকিৎসকদের প্রাণান্তকর চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। সিঙ্গাপুর থেকে মরদেহ ফিরিয়ে এনে লাখো মানুষের কান্না আর ভালোবাসায় শনিবার দাফন করা হয় হাদিকে। এর মধ্যেই পেরিয়ে গেছে প্রকাশ্য দিবালোকে হাদিকে গুলির ঘটনার 9 দিন। গ্রেফতার করা হয় শুটার ফয়সালের বাবা মা, স্ত্রী, বান্ধবী সহ 10 জনকে। কিন্তু অধরাই থেকে যায় ফয়সাল এবং তাকে বহনকারী মোটরসাইকেল চালক আলমগীর।
এমন অবস্থায় রোববার বিকাল 5:30টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন। তবে ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম জানান, মূল হোতাদের গ্রেফতারে র্যাব, পুলিশ, বিজিবি সহ সব সংস্থাই সর্বাত্মক চেষ্টা করছে। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আর আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। এটা একটা হতে পারে, এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। হাদি হত্যার মামলাটির তদন্ত করছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। হত্যার মোটিভও জানতে পারেনি তারা। শুধু শাহিন চেয়ারম্যান না, আমি যেটা বললাম যে যাদের যাদের নাম আসতেছে আমরা এখনো অনেকে আমাদের নজরদারিতে আছে। আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি। উনি একজন এত পপুলার একজন ব্যক্তিত্ব বা নেতা, তার এখানে কি বসলে এটা আমরা তদন্ত করতেছি। মূল আসামি গ্রেফতার না হলেও সপ্তাহব্যাপী অভিযানের ফিরিস্তি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ফিলিপের প্রসঙ্গটা বারবার উঠে আসছে, কারণ সে একজন অন্যতম সন্দেহভাজন এবং মানব পাচারের সাথে জড়িত বলে এখনো বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে। এই ফিলিপকে ধরার জন্য বেসিক্যালি আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, হাদি হত্যাকাণ্ডের পর শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2-তে গ্রেফতার হয়েছে 6518 জন। উদ্ধার করা হয়েছে 56টি আগ্নেয়াস্ত্র। অস্ত্রের ব্যাগটি সে তার বাবাকে দিয়ে তার শ্যালক শিপুর নিকট হস্তান্তর করতে বলে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের অন্যতম উপ অধিনায়ক বীর উত্তম AK খন্দকারের দাফন সম্পন্ন হয়েছে। তার আগে তেজগাঁয়ের প্যারেড গ্রাউন্ডে হয় জানাজার নামাজ। অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য ও 3 বাহিনীর প্রধানরা। পরে রাষ্ট্রীয় সালাম ও ফ্লাইপাস্টের মাধ্যমে অন্তিম শ্রদ্ধা ও শেষ বিদায় জানানো হয় জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে অবিচ্ছেদ্য এক নাম AK খন্দকার। 1971 সালে তিনি পাকিস্তান বিমান বাহিনী ছেড়ে যোগ দেন মুক্তিযুদ্ধে। পালন করেন মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফের দায়িত্ব। তার হাত ধরেই গঠিত হয় স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনী। তিনি ছিলেন প্রথম এয়ারফোর্স চিফ। শনিবার CMH-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের এই বীর সেনা। রবিবার দুপুরে তেজগাঁও প্যারেড গ্রাউন্ডে হয় তার জানাজা। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং 3 বাহিনীর প্রধানরা। জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। শ্রদ্ধা জানান বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এছাড়া উপদেষ্টা পরিষদের পক্ষ থেকেও শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনারের পাশাপাশি 3টি হেলিকপ্টার ফ্লাইপাস্ট করে অন্তিম শ্রদ্ধা প্রদর্শন করে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে। পরে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী শাহীন কবরস্থানে সমাহিত করা হয় বীর উত্তম AK খন্দকারকে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিপ্লবীরা মরে গেলেও চেতনা মরে যায় না, বরং আরও ছড়িয়ে পড়ে, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেয়া হয়েছে। ভোরে ওসমান হাদির কবর জিয়ারত শেষে কথা বলেছেন জামায়াতের আমির। হাদি হত্যায় জড়িতদের গ্রেফতারে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন দলটির সেক্রেটারি জেনারেল। রবিবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হাদি হত্যায় জড়িতদের গ্রেফতারে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করেন তিনি। দ্রুত খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান। জনগণের পার্শ্বের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো
জীবনই নিরাপদ বলা যাবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন হবে এমন আশা প্রকাশ করেন জামায়াতের আমির। বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে জামায়াত। নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। মগবাজারে জামায়াতে ইসলামী আয়োজিত হাদির জন্য দোয়ার আয়োজনে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, হত্যাকারীদের পালাতে সুযোগ করে দেওয়ার পেছনে ফ্যাসিবাদের দোসররা জড়িত। মিডিয়াতে আসছে জাতিসংঘ এই ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্তের জন্য আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজনে তাদের লজিস্টিক সাপোর্ট নিন, নিরপেক্ষ তদন্ত করুন। এখনো তো এত বড় একটা ঘটনায় কত লক্ষ লোক কালকে যারা এসেছে, এত গণদাবি উচ্চ কণ্ঠে আকাশে বাতাসে মুখরিত হলো। প্রধান উপদেষ্টা তো কালকে বলতে পারতেন যে আমরা একটা বিচার বিভাগ তদন্ত করে এতদিনের মধ্যে তদন্ত করবো, আপনারা শান্ত থাকুন, একটা বক্তব্য তো দিতে পারতেন। হাদির হত্যাকারীরা কোথায় আছে সে সম্পর্কে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানান জামাত নেতারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে হয় সুদানের নিহতদের জানাজা। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান এবং জাতিসংঘের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জানাজায় অংশ নিয়ে সফররত জাতিসংঘের প্রতিনিধি জানিয়েছেন, শান্তি রক্ষায় বাংলার বীর সেনাদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করবে বিশ্ব। লাল সবুজ জাতীয় পতাকা আর জাতিসংঘের নীল রঙের পতাকায় আবৃত বাংলার বীরদের কফিন। বিশ্ব শান্তি রক্ষায় তারা উৎসর্গ করেছেন জীবন। সুদানের আবেইতে সন্ত্রাসীদের বর্বরোচিত ড্রোন হামলায় নিহত সেই 6 শান্তিরক্ষীর মরদেহ শনিবার পৌঁছায় বাংলাদেশে। রোববার সকালে ঢাকা সেনানিবাসে শুরু হয় জানাজার আনুষ্ঠানিকতা। শুরুতেই শাহাদাত বরণকারী ব্যক্তিদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। পরিবারের পক্ষ থেকেও করা হয় স্মৃতিচারণ। ছেলে কিংবা ভাইকে হারিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকে। যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন আর তাকে আল্লাহর হস্তে সবাই মাফ করে দেবেন। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক সগর সার আমার গ্রামের আমার বাবার কথা বললে আর শেষ করার মতন কোনো কায়দায় আমার নুরুল ইসলাম মন্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে। বাহিনীর প্রতি তার এত আনুগত্য ছিল, আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। আমার ভাতিজার জন্য সকালের কাছে দোয়া চাচ্ছি। পরিবারের প্রতি সমবেদনা জানান ঢাকায় আসা জাতিসংঘের প্রতিনিধি। জানান, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি সেনাদের এমন আত্মত্যাগ শ্রদ্ধাভরে মনে রাখবে বিশ্ব। তারা ছিলেন শান্তির সৈনিক, একই সাথে তারা ছিলেন পথ প্রদর্শক, বন্ধু, পিতা, ভাই এবং ইউনিটের নির্ভরযোগ্য ভিত্তি। যারা মহৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ করলেন, তাদের নাম চিরস্থায়ী হবে জাতিসংঘের তালিকায়। তাদের ঋণ শোধ করা সম্ভব নয়। পরিবারগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা। আপনাদের প্রিয়জনরা জাতির জন্য সম্মান বয়ে এনেছেন এবং বিশ্বের জন্য গৌরব সৃষ্টি করেছেন। Their names will be among the list of distinguished professional. পরে শুরু হয় 6 শান্তিরক্ষীর জানাজা, যাতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব, বিভিন্ন পর্যায়ের সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। ছিলেন নিহতদের পরিবারের সদস্যরাও। জানাজা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান, একই সাথে বিমান ও নৌবাহিনী প্রধানও। পরে নিহতদের পরিবারের সদস্যদের হাতে জাতিসংঘের পতাকা তুলে দেন সফররত জাতিসংঘের প্রতিনিধি। পরে এক এক করে শহীদদের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় প্রত্যেকের নিজ নিজ গ্রাম নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী এবং কিশোরগঞ্জে। সেখানেই শায়িত হবেন বাংলার এই বীরেরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রামের আঙ্গুরপোতা সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় আটককৃত বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে। সন্ধ্যায়
3 বিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকে ওই বিএসএফ সদস্য বেদ প্রকাশকে ফেরত দেওয়া হয়। এর আগে ভোরে সীমান্ত পিলার 1-এর 7 নম্বর পিলারের কাছে ডাঙ্গাপাড়া থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি শটগান, 2 রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। আটক বিএসএফ সদস্য বেদ প্রকাশ ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের 174 ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের কনস্টেবল। বিজিবি জানিয়েছেন, বেদ প্রকাশ সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় 200 গজ ভেতরে প্রবেশ করে। এ সময় টহলরত রংপুর 51 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। কাল 22 ডিসেম্বর সোমবার থেকে মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী 16 জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে সারা দেশে উদযাপিত হবে পবিত্র শবে মিরাজ। এসব তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। 1447 হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠা স্পারসোর তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামী 26 রজব 1447 হিজরি, 2 মাঘ 1432 বঙ্গাব্দ, 16 জানুয়ারি 2026 তারিখ জুমাবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে বিএনপির শিক্ষার উপর কোনো ভ্যাট বসাবে না, মানুষের উপর বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। রবিবার গুলশানের আমারি হোটেলে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনার শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির কাছে শিক্ষার অর্থ শুধু সনদ নয়, বরং শিক্ষার প্রধান উদ্দেশ্য হল নৈতিক, দক্ষ ও কর্মক্ষম মানুষ গড়ে তোলা বলে উল্লেখ করেন বক্তারা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শাহাদাত বিন জামান। প্যানেলে আলোচনায় অংশগ্রহণ করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, শিখর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহিদ চৌধুরী, সেন্ট্রিস্ট নেশনের প্রতিষ্ঠাতা কালাম লেখক, ব্যাংকার শফকাত রাব্বি। ভারতের বিমানবন্দরের রানওয়েতে মাটিতে বসেই সরকারি চাকরির পরীক্ষা দিল 8,000 চাকরি প্রার্থী। গত 16 ডিসেম্বর ওড়িশায় দেখা যায় এমন অভূতপূর্ব দৃশ্য। হোমগার্ড হিসেবে চাকরির জন্য মাত্র 187টি শূন্যপদ থাকলেও পরীক্ষায় অংশ নিতে উপস্থিত হয় প্রায় 8,000 প্রার্থী। এত বিপুল সংখ্যক প্রার্থীর জন্য পর্যাপ্ত টেবিল বা বসার ব্যবস্থা করা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। তাই এয়ারস্ট্রিপ বা ছোট রানওয়েতে বসিয়েই নেওয়া হয় পরীক্ষা। সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। বিরোধী দলগুলো বলছে দেশে বেকারত্বের হার অত্যন্ত বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে এমন দুর্ভোগ। হোমগার্ড পদে চাকরির ন্যূনতম যোগ্যতা 5ম শ্রেণী হলেও উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাশ ব্যক্তিরাও অংশ নেয় পরীক্ষায়। দক্ষিণ আফ্রিকায় একটি বারে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছে 9 জন, আহত হয়েছে অন্তত আরও 10 জন। শনিবার মধ্যরাতে জোহান্সবার্গের বেকার্সডাল টাউনশিপে হয় এই এলোপাথারি গুলিবর্ষণের ঘটনা। এরপরই আহতদের উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। পালিয়ে যায় হামলাকারীরা। পুলিশের ধারণা এ ঘটনায় জড়িত ছিল 12 বন্দুকধারী, তবে তাদেরকে এখনও শনাক্ত করা যায়নি। সন্দেহভাজনদের গ্রেফতারে চলছে অভিযান। শুরু হয়েছে ব্যাপক তল্লাশি। আফ্রিকার এই দেশটিতে এমন বন্দুক হামলার ঘটনা নতুন নয়। এর আগে গেল 6 ডিসেম্বর প্রিওট্রিয়ার পশ্চিম সলসভিল টাউনশিপের একটি হোস্টেলে চালানো হয় ব্যাপক গুলিবর্ষণ। এতে হতাহত হয় 26 জন। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।